যারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং জয় বাংলা স্লোগান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়, এরা নিজেদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। জনাব আব্দুল হামিদ তিনি তো আওয়ামী লীগের রাজনীতি করতেন, সেই জায়গা থেকে তারা জামায়াতকে অকুণ্ঠ সমর্থন দেয়, আসলে কারণ কি মনে করেন? যে কারণ উনি জামাতের শেল্টারে বাইচে আছেন। উনি এখনো জামাতের যে নেতৃত্ব, জামাতের পার্টি এবং বিশেষ করে গোলাম আজম সাহেবের ছেলে আজমির শেল্টারে উনি বাইচে আছে। আমি মনে করি, আমি বলেছিলাম জামাত যদি পাশ করে, শুধু আমার সিটে না, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি বিষ খাবো। আল্লাহ আমাকে রক্ষা করছে, অবশ্যই জামাত পাশ করলে আমি বিষ খাইতাম। জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থাকবে না, আর বাংলাদেশ থাকলে জামাত ক্ষমতায় আসবে না। দুইটার একটা হইতে হবে। নাম বলতে আমার এখন খারাপ লাগে। ধরেন আমি নাসির উদ্দিনের নাম বললে গিয়ে এখন আমার কুলি করতে হইব, কেন বলবো? আমি এইসব নাম বলতে, এরা তো আমার সন্তানের সমান। এইসব ছেলেদের মতো বিয়ে দেয়া যত শব্দ আছে সবগুলো এদের ব্যাপারে, বেত্তমিজ, বেয়াদ্দব, বেতাসির, সব এদের ব্যাপারে প্রযোজ্য। স্বাগতম মানবজমিনে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জনাব ফজলুর রহমান। আজকে আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তার এলাকার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে। আপনাকে স্বাগতম মানবজমিনে। আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে আপনারা মানবজমিন যে সাহসিকতার সঙ্গে বাংলাদেশের মুক্তির ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে যে রোল প্লে করছেন, এইটা আমার কাছে বিস্ময়কর। বিশেষ করে আপনাদের মানবজমিনের যে প্রধান ব্যক্তি, যিনি আমার ভাই এবং বন্ধু জনাব মতিউর রহমান চৌধুরীর রোল এই দেশে অবিস্মরণীয় হয়ে থাকবে। সেই কারণে তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার, আমরা একটু আপনার সাথে আজকে প্রথমেই কথা বলবো যে আপনি একজন সিনিয়র পার্লামেন্টেরিয়ান এবং সিনিয়র আইনজীবী। আমরা যদি একটু জানতে চাই যে আপনি আপনার এলাকায় ৭২,০০০ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন এবং এই নির্বাচিত হওয়ার আগে আপনাকে নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে এবং নানা ধরনের কথা হয়েছে। সেখান থেকে আপনি এই নিরঙ্কুশ জয়, এটিকে কিভাবে দেখছেন? আমার ৭২,০০০ ভোটের যে জয়, ব্যবধানের যে জয়, সেই জয়টা আমার কোনো জয় না। আমার ধারণা ছিল একটা সিটেও জামাত জিতবে না, একটা সেন্টারেও জামাত জিতবে না। আমার এলাকায় ১৫০টা সেন্টার। এটা সত্য যে আমার এলাকার যে 2টা উপজেলা, একটাতে ৫৪টা সেন্টার অষ্টগ্রামে, সেটাতে ধানের শীষ ৫৩টা সেন্টারে জিতেছে। আর আমার নিজের থানা যেটা, এখানে ৫৫টা সেন্টার, ৫৫টা সেন্টার, এখানে সবটাতে আমি জিতেছি। কিন্তু মিটামুনটা হইল এমন একটা ঘটনা হয়েছে আমার বিশ্বাসের কারণে এবং আমার সরলতার কারণে। জনাব আব্দুল হামিদ, আমি মনে করেছিলাম যে নির্বাচনে উনি নিউট্রাল থাকবেন অথবা মানুষকে ভোট দিতে না করবেন। উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, উনি বঙ্গবন্ধুর রাজনীতি করতেন এবং এই কারণে উনি এই জায়গাতে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উনি, উনার ভাইয়েরা, উনার সন্তানেরা, উনার সন্তান এমপি, তারা পাগলের মতো দাঁড়িপাল্লাতে ভোট দিয়েছেন এবং মানুষকে ভোট দিতে উৎসাহিত করেছেন সব জায়গাতেই। কিন্তু যেহেতু মিটামুন তার নিজের থানা, সেই ইনফ্লুয়েন্সের কারণে কয়েকটা সেন্টারে জামাত জয়লাভ করেছে। অন্যান্য ইটনা এবং মিটামুনে কিছু ভোট জামাত পেয়েছে। আমার ধারণা ছিল একটা সেন্টারও জামাত পাস করবে না। ইভেন এটাও সত্য যে ইটনাতে তার নিজের বাড়িতে, জামাতের ক্যান্ডিডেটের বাড়িতে আমি তার 2 গুণের বেশি ভোট পেয়েছি, 2.5 গুণ 3 গুণ ভোট পেয়েছি। আমরা একটু জানবো এখান থেকে যে এইটা আমার এখানে ভোটের ডিফারেন্স হওয়ার কথা 1.5 লাখ থেকে 1.25 লাখ। এটা হলো, কিন্তু এটা দুর্ভাগ্যজনক আমার জন্য। আচ্ছা, তিনি এবং এত টাকা, আমার এটা বলতেই হবে, বাংলাদেশে টাকার ব্যাপারটা একটা, 2 হইলো বেহেস্তের টিকিট বিক্রি করা, আর সর্বোচ্চ হইলো একটা বাহিনীর এত বড় অত্যাচার হয়েছে আমার উপরে, আমার দলের কর্মীদের উপরে। একটা বাহিনী, নামটা নাইবা বললাম, মানে কি বলবো, এটা অকল্পনীয় বললেও। সমস্ত বিএনপির নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিছে, দিনের পর দিন, রাতের পর রাত। এবং ভোটের দিন খালি যদি দেখছে যে
কারো এই এই বুকে ধানের শীষ মার্কা লাগানো আছে গণপিটুনি। যে জনাব আব্দুল হামিদ তিনি তো আওয়ামী লীগের রাজনীতি করতেন, সেই জায়গা থেকে তারা জামায়াতকে অখণ্ড সমর্থন দেওয়ার আসলে কারণ কি মনে করেন? যে কারণ উনি জামাতের শেল্টারে বাইচে আছেন। উনি এখনো জামাতের যে নেতৃত্ব, জামাতের পার্টি এবং বিশেষ করে গোলাম আজম সাহেবের ছেলে আজমির শেল্টারে উনি বাইচে আছেন, এবং তার আপন শালা ছিল করিমগঞ্জ তারাইল থেকে জামাতের প্রার্থী, তার নাম কর্নেল জেহাদ খান, এবং সামান্য ভোটে সে ফেল করছে। উনি সমস্ত আওয়ামী লীগকে করিমগঞ্জ তারাইলে জামাতকে ভোট দেওয়ার কথা বলছে, তার আপন শালা। এই যে কিচ্ছা তার পরিবারের, তার সবাই জামাত করে, তার ছেলেপেলেরা এক সময় শিবির করত, উনি খালি একা আওয়ামী লীগ করেন আর সব জামাত করে তার পরিবারের। যখন উনি ক্ষমতায় আসেন তখন তার শ্বশুরবাড়ির জামাত, ওই যে তার নামে যে আব্দুল হামিদ মেডিকেল কলেজ, এটা তার ওই যে নৌসাদ যে ছেলেটা তার মেজর শালা সে করছে, সে ডাক্তার। জেহাদ খান যে ক্যান্ডিডেট সেও ডাক্তার করছে, এটা আব্দুল হামিদের নামে করিমগঞ্জে, ইটনামিটাম নষ্টগ্রামে না। কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তারা সবাই আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবদল ইত্যাদি ইত্যাদি। এখন যখন জামাতের ক্ষমতা আসছে এখন তারা সব জামাতের শেল্টারে। এটা শেখ হাসিনার মতো নেত্রী যদি না দেখে, উনি যদি চক্ষুষ্মান না হন, আওয়ামী লীগের নেতারা যদি এটা না দেখে ঘৃণা না করে, তাহলে আওয়ামী লীগ জীবনে কোনোদিন এই ধরনের অপবিত্র মানুষদেরকে নিয়ে দাঁড়াইতে পারবে না। এত অপবিত্র, এত বিশ্বাসঘাতক যারা দাঁড়িপাল্লা আওয়ামী লীগ করিয়া জয় বাংলা স্লোগান দিয়ে যারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়া বিশ্বাসঘাতক। এবং এর মধ্যে এক নম্বর হলো আব্দুল হামিদ, যে যারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং জয় বাংলা স্লোগান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়, এরা নিজেদের প্রতি বিশ্বাসঘাতকতা করছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আমরা একটু আপনার কাছে আর একটু জানবো যে আপনার মিঠামই নষ্টগ্রামে আমরা দেখেছি নির্বাচনের আগে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে কোনোভাবেই আপনি নির্বাচিত হবেন না, এমন কিছু রিউমার আমরা দেখেছি। তো এর প্রসঙ্গে আসলে সবশেষ আপনার জয়, এটা নিয়ে এখন জনসাধারণকে কি বলতে চান? আমার ওইটা অকল্পনীয় লাগে, কারণ জামাত দলীয়ভাবেই সিদ্ধান্ত নিয়েছিল যে কোনোভাবেই ফজলুর রহমানকে ফেল করাইতে হবে। এবং আমার একটা সুবিধা হয়েছে, সেই কারণে আমার এলাকা মোটামুটিভাবে কিছু লোকজন ধনী হয়ে গেছে। এটা একটা সুবিধা হয়েছে, কারণ তারা কত টাকা খরচ করছে এটার কোনো হিসাব নেই, বেহিসাবি। এবং ভোট গণা পর্যন্ত ফোন করে ঢাকার থেকে হোক যেখানে যেখানে ছিল তাদের গাটি বলছে যে সাবধান, ফজলুর রহমান কিন্তু পাস করবে না, কাজে ভোটের গণাতে কিন্তু সাবধান, ভোটের গণাতে কিন্তু। এইগুলা হয়েছে। কিন্তু আমি মনে করি, আমি বলেছিলাম জামাত যদি পাস করে, শুধু আমার সিটে না, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি বিষ খাবো। আল্লাহ আমাকে রক্ষা করছে, অবশ্যই জামাত পাস করলে আমি বিষ খাইতাম। ঠিক এই কথাটি বলার কারণ কি যে আপনি জামায়াত পাস করলে বিষ খাবেন? এটা আসলে কোন জায়গা থেকে বলা, আপনার রাজনৈতিক কোন ধ্যান ধারণা থেকে বলা, একটু জানাবেন আমাদের। জামাত তো সত্যিকার মানুষদের কোনো দল না, এটা এক ধরনের যুদ্ধ অপরাধীর সন্তানদের একটা দল। আমরা মনে করছিলাম তারা বুঝি যুদ্ধ অপরাধী, যারা তাদের পিতা বা তাদের পূর্বপুরুষেরা ছিল গোলাম আজম, নিজামীর থেকে ধরে মুজাহিদ থেকে ধরে যারা ছিল, তাদেরকে ঘৃণা করে বা তাদের কথা বাদ দিয়ে তারা বুঝি বাংলাদেশের পলিটিক্স করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এইটা একটা মধ্যযুগীয় বর্বর চিন্তার একটা দল, এবং ওই মুক্তিযুদ্ধে যে তাদের পূর্বপুরুষরা পরাজিত হয়েছে, সেই পরাজিত মানুষদের প্রতিহিংসা পরায়ণ একটা প্রতিশোধ নেওয়ার জন্য এই দলটির সৃষ্টি হয়েছে। এবং এই দলটির মূল কাজ হইল মানুষকে ধর্ম ব্যবসার নামে মধ্যযুগে বর্বরতার দিকে নিয়ে যাওয়া। এইটা কাজে আমি মনে করি যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ থাকবে না, আর বাংলাদেশ থাকলে জামাত ক্ষমতায় আসবে না, দুইটার একটা হইতে হবে। কিন্তু জামায়াত ইসলামী তো তারা তাদের আদর্শ হিসেবে ইসলাম ধর্মকে তারা বলছে যে ইসলামের রাজনীতি করছে, এই বিষয়টি আসলে কিভাবে দেখেন? ইসলামের রাজনীতি তারা করছে না, ইসলামের নামে তারা রাজনীতি করছে, ইসলামের নামে তারা ব্যবসা করছে। আর ইসলামের ধর্মের রাজনীতি যারা করতে চায় তাদেরকে নির্দিষ্টভাবে সঠিকভাবে বলতে হবে আমরা শরিয়া আইন চাই, আমরা গণতন্ত্র মানি না। ইসলামের রাজনীতিতে কোনো গণতন্ত্র নাই। এই যে আধুনিক গণতন্ত্র যাকে বলে, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, যেটা বাংলাদেশের সংবিধান, এই সংবিধানে ইসলামী
ধরো শরিয়া ভিত্তিক রাজনীতির কোনো স্থান নাই। তারা করতে পারে, তারা তাহলে পরিষ্কার বলুক, এরা তো মুনাফে, পরিষ্কার বলুক যে আমরা এখানে কোরআনের শাসন কায়েম করব, শরিয়া ভিত্তিক আইন করব, ইত্যাদি ইত্যাদি বলুক। যেটা বলতেছে, এই যে একজন আমার বোনের মতো, আমি তাকে অনেক শ্রদ্ধা করি, বয়সে আমার ছোট, আমার মেয়ের সমান, এই যে রুমিন ফারহানার সম্পর্কে যে বাজে বাজে কথা বলতেছে ব্রাহ্মণবাড়িয়াতে যেভাবে মিছিল করিয়া, রুমিন ফারহানা কি বলছে? আধুনিকতার কথা বলছে। এই দেশে সিনেমা থাকবে না, এই দেশে গান থাকবে না, বাউল থাকবে না, এই দেশে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত থাকবে না, এই দেশে নাটক থাকবে না, কবিতা আবৃত্তি থাকবে না, হ্যাঁ, এই দেশে লালন থাকবে না। এই দেশে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে যিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলাউদ্দিন খান থেকে ধরে আসে যত আছে, এরা থাকবে না। আর এদের কি পরিচয়? এই মোল্লা মুন্সিদের, আলাউদ্দিন খাদের যে পরিচয়, এরা কারা? বাংলাদেশের আলাউদ্দিন খার নোকের সমান এরা, কিন্তু এদেরকে তো বক্তে কি করা যাবে? আইলোরে ভাই কলির কাল, ছাগলে সাটে বাঘের গাল। এরা বলতে চাইতেছে ব্রাহ্মণ বাইরে নাকি এদের সবকিছু। আরে এরা তো কেউ না, এরা মাদ্রাসায় পড়া ছাত্র, আমরা যেমন স্কুলে পড়া ছাত্র। এরা মাদ্রাসাতে কি হয় এখন মানুষ তো জানে, মাদ্রাসার ভিতরে কি হয়, অর্থনীতিতে কি হয়, রাজনীতিতে কি হয়, ব্যক্তিগত পারিবারিক জীবনে কি হয়, মানুষ জানে তো এই মাদ্রাসায় কি হয়। খালি টুপি মাথায় দিয়ে আর সাদা পায়জামা পাঞ্জাবি পরলে একজন মানুষ ইমানদার হয়ে যাবে না। সিনেমা চলবে না এই দেশে, তাইলে সৌদি আরবের ঘরে ঘরে সিনেমা আছে, এখন প্রকাশ্যে সৌদি আরবের সিনেমা আছে। সৌদি আরবের মেয়েরা এখন গাড়ি চালায়, ফুটবল খেলে। আমরা একটু এই জায়গা থেকে জানবো যে সেখানে সিনেমা নিষিদ্ধ সহ এর আগেও আপনি একটি অভিযোগ করেছিলেন যে অন্তর্বর্তীকালীন সময়ের সময় সেই সময়ে লালন সহ বাউল, ভাটিয়ালি এই গানগুলোর উপর হস্তক্ষেপ করা হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সেরকম এইটা সরকার দিচ্ছে। আমাদের সরকার এই ব্যাপারে একটা কি বলবো, খুব দুর্বল একটা অ্যাটিটিউড নিচ্ছে। দিস শুড নট বি। এইখানে যদি আপনি চান, বাংলাদেশ চান, বাঙালি চান, বাংলাদেশি চান, যদি সংস্কৃতি চান, সাহিত্য চান, ইতিহাস চান, যদি সভ্যতা চান, যদি জ্ঞান চক্ষু উন্মেষক তা চান, আপনি সংস্কৃতি বন্ধ করতে পারেন, তাহলে সাংস্কৃতিক মন্ত্রণালয় উঠায় দিই। এটা আমাদের সরকারের রিলিয়েন্ট একটা নরম একটা অ্যাটিটিউডের জন্য এইসব উগ্রবাদী জঙ্গিবাদীরা এইসব করতে পারতেছে। আচ্ছা, এটার সাথে কি কোনোভাবে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় মাজারে হামলা সহ গত কিছুদিন আগেও বেশ কয়েকটা মাজারে হামলা, দরবার খানকাতে হামলা, তো এটার সাথে কি কোনো যোগসূত্র আছে কিনা বা এরা নিশ্চিত। এই যে শাহ আলীর দরবারে, হযরত শাহ আলীর দরবার, শাহ আলী বগদাদি, আরে বগদাদি কি বাগদাদ থেকে যিনি আসছিলেন, মাকে ছাইরা, বাপকে ছাইরা, সংসার ছাইরা, দেশ ছাইরা আমার দেশে আইসা যিনি 600 বছর আগে এখানে মুসলমান, হিন্দুর থেকে মুসলমান বানাইছে, অন্য ধর্ম থেকে মুসলমান বানাইছে, তখন ওই সব রাজাকারের বাচ্চারা কই ছিল? জামাত ও তো 1941 এই রাজাকারের বাচ্চারা তখন কই ছিল? এরা কি একটা মুসলমান বাংলাদেশে বানাইছে আলাদাভাবে? মুসলমান তো বানাইছে ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশ শাহী, শাহ আলীরা। এখন তাদের মাজার ভাঙ্গে কেন? ভাঙ্গে ওখানে কি গাঞ্জা ভাং খাওয়া হয়, গান হয়, ওখানে হয় বাজে কাজ হয়, ইসলাম বিরুদ্ধে কাজ হয়। আমি গাঞ্জা ভাং খাইলে যদি সেইখানে মাজার ভাঙতে হয়, তাহলে যে তাদের যে অনেক মসজিদে যে হয় বলৎকার হয়, তাহলে কি অনেক মাদ্রাসায় যে বলৎকার হয়, মানুষ কি মাদ্রাসা ভাঙিয়ে দিবে না বলৎকার ফিরাবে? আমি তো মনে করি মাদ্রাসা থাকবে, বলৎকার ফিরবে। এরা দোষী মানুষ হয়ে, সবচেয়ে ক্রিমিনাল মানুষ হয়ে, পাপী মানুষ হয়ে অন্যরা ভালো মানুষ করতে চায়। যান না সিলেটে গিয়া দেখেন না, যারা ওলিয়া কামেল, যারা জামাতের রাজনীতি করে, এদের ইতিহাস জানেন না, গিয়া কুলাউড়াতে এরা কি করে। সিলেটে যান না, আপনারা তো যাবেন না। ইহেন তাকে দেখে ফজলুর রহমান রে অনার্থক হত্যা করার একটা পজিশনে নিয়ে যাবেন। আপনি যান সিলেটে গিয়ে জিগান, এই যে যারা এই দুনিয়ার যারা উলি আল্লাহ, যারা যারা জামাত করে, এদের অবস্থা কি গিয়া দেখেন না? তো তারা ওখানে সিলেটে দাঁড়ায় না কেন? তারা আইসা ওই মিরপুরে ইলেকশন করতে গিয়া ওই বিহারিদের এখানে দাঁড়ায় কেন? এবং সেখানেও ফেল করলে পরে তারেক রহমান সাহেব, আমি এটা বলতে চাই না সেখানে প্রশাসনের লাগবে কেন, অনুকম্পা লাগবে কেন, আমি তো সেটা বলতে চাই। কথাটা খুব ক্লিয়ার আমার। তারা যদি রাজনীতি সুস্পষ্ট, তো মুনাফে। আপনি এটা বলতে চাচ্ছেন যে তাদের এই কার্যক্রমগুলো যে উগ্রবাদের মতো পরিবেশ তৈরি হয়, যে তারা উগ্রবাদ। দেশ নাই এখন, দেশ আছে শুধু তারেক রহমান, তারেক রহমানের আচরণ
একটা শুরু হয়েছে ভালোভাবে, কিন্তু এই শুরুটা এরা ঠিক থাকতে দিবে না। এরা এই প্রতিদিন এই মিছিল এই যে কালকেও যে মিছিল করছে, কি স্লোগান দিছে, এর কারণ একজন কি প্রধানমন্ত্রীর মনে নামে কি এইভাবে স্লোগান দেয়? এত বিশ্রী স্লোগান দেয়, এখন আমি কি কমু? আমার তো কোয়ার কিছু নাই। তারেক রহমান সাহেব মহান ব্যক্তি, তাই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান বলে হয়তোবা সহ্য করে। আমি তো গৃহস্থের ছেলে, আমি তো অতটা সহ্য করতাম না। আমার নামে যদি এটা হইতো আর আমার হাতে যদি ক্ষমতা থাকতো, আমি তো সহ্য করতাম না। আর এই সহ্য করতে করতে এমন একটা অবস্থায় যাবে, একদিন আমরা ফাঁসিতে চলে যাব। আর এরা সারা জীবনের জন্য এই দেশটাকে আফগানিস্তান বানাবে। আমি কয়ে দিলাম, এইভাবে যদি আমরা চলতে থাকি। এর কারণ কি মনে করছেন? তাদের আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা না নেওয়া, এটা আসলে আমি তা জানি না। তারা আমি কি জানি খুব না কেন, শক্তিশালী কিনা? কারণটা কি আমি জানি না। তো নেওয়া উচিত বলে আমি মনে করি, নেওয়া উচিত বলে আমি মনে করি। যদি আমরা এত এত অনুকম্পা তাদের প্রতি দেখাই, যদি আমরা মনে করি তাদেরকে নিয়ে মিলেমিশে দেশ চালাবো, তাইলে 10 কেজি গোবরের সঙ্গে আধা কেজি 10 কেজি দুধের সঙ্গে আধা কেজি গোবর মিশায় খাইলে যেমন, এদের সাথে মিলমিশ করে দেশ চালানোটা তেমন। এই যে আপনি এই কথাগুলো বলেন, যার কারণে বলার কারণে আমরা দেখেছি আপনার নামেও নানা ধরনের কথা বলা হচ্ছে, এমনকি আপনি আপনার জানাজায় না পড়ানোরও হুমকি দেওয়া হয়েছে, এবং তারা জানাজায় কেউ পড়াবে না, শরীক হবে না, ফজলুর রহমানের জানাজায় কেউ থাকবে না। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন আপনি? এটা তো আমি জানি না, আল্লাহ আমার কপালে মৃত্যু কোথায় রাখছে, আসলেই জানা যা হবে কিনা। আমি মহাসমুদ্রের পরে যদি হারায় যাই, মৃত্যু হয় আমায়, আল্লাহ কোথায় কিভাবে জানাজা রাখবে, এরা কি করে করবো? এটা তো আল্লাহ জানে। এটা কি জানাজার দায়িত্ব কি আল্লাহ এদেরকে দিছে? আর আমাকে জানাজা পড়াবে না। যারা এই দেশে এই যে জামাত শিবির যারা আছে, রাজাকারের বাচ্চারা, স্বাধীনতা সংগ্রামের শত্রুরা যারা আছে, এদের বিরুদ্ধে যারা আছে এই দেশে, সুফিবাদী আহলি সুন্নাতুল জামাত, এরা তো 10 গুণ, লাখে লাখে আসবে ফজলুর রহমানের জানাজায় যদি আমার স্বাভাবিক মৃত্যু হয়। লাখে লাখে আসবে, মৌলানা মৌলভী সাহরা, হুজুররা আসবে, পীর কামেল দরবেশরা আসবে, ফজলুর রহমানের ওই সরোয়ার্দী উদ্যানে আসবে যদি আমার নর্মাল মৃত্যু হয়। এগুলা কয়ে তো লাভ নাই। আপনি তো কথাটা কয়ে ফেললেন আমাকে। আমি তো ধর্মের বিরুদ্ধে না, আমি রিয়েল ইসলামের পক্ষে। কোন ইসলাম? আমি আল্লাহ রসুল কোরআনের যে ইসলাম, আমি রসুল বাদ দিয়ে যে ইসলাম, রসুলকে বড় ভাই ডেকে হজরত মোহাম্মদ সাল্লাল, নবী প্রেমিক যে না, সে মুসলমান না। এরা তো ওহাবিরা তো নবী প্রেমিক না। আমি তো নবী প্রেমিক, আল্লাহ রসুল এবং কোরআন প্রেমিক আমি। এবং আমার এই যে কথাগুলো, আমার সাথে স্রষ্টার কি সম্পর্ক উনি কি জানে? আগে তার হিসাবটা আল্লাহর কাছে দিয়ালো। তার হিসাব যারা জামাত করে আগে তাদের হিসাব একজন একজন করে দিয়ালো। দেখ না, যেদিন হাসরের দিন আসবে, যেদিন বিচারের মাঠে বসবে, আল্লাহ তো মায়ের নাম ধরে ডাকবে, প্রত্যেকের জবাবদিহি করতে হবে। এমন তো না যে জামাত ইসলামের আমি রইলে কোনো জবাবদিহি নাই। আমার জবাবদিহি আমি আল্লাহর কাছে করবো, এদের কাছে কি করবো? এইসব পশুদের কাছে। এটা দেখেছি যখনই আপনাকে এই ধরনের কথা বলা হলো যে জানাজায় আপনার কেউ শরীক হবে না, তারা জানাজা পড়াবে না, তখন আমরা দেখেছি বেশ কয়েকজন ইসলামিক স্কলার, তার মধ্যে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, ডক্টর সাইফুল আজম আজহারি, তো এনারা দেখলাম যে তারা ফেসবুক পোস্ট দিয়ে আপনার নামে বাহবা দিচ্ছে। তো এই বিষয়টি কি আসলেই যে আপনার প্রতি তাদের বাহাবা না? আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, রাজনীতি যদি আমি ছেড়ে দিই, এবং আমি বোধহয় একটা পর্যায়ে এসে বয়সের কারণে রাজনীতি ছেড়ে দিতে হবে, তারপরে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, তা আমি মন প্রাণ দিয়ে সার্বক্ষণিকভাবে আমি সুফিবাদের পথে আহলে সুন্নাতুল জামাত, এটা আমার পারিবারিক ঐতিহ্য। এটা আমার কোনো স্টানবাজি না, এটা আমার পারিবারিক। আমার দাদা ফুরফুরা শরীফের মুরিদ, আমার বাবা এই যে সোনাখান্দার মুরিদ। আমি ওই দিনও সোনাখান্দার পীর সাহেবের সাথে মিটামুনি একসাথে মিটিং করে আসছি। ওই দিনও জনাব গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের সাথে। আমি তো আহলে সুন্নাতুল জামাতে বিশ্বাসী মানুষ। আমি তো বিশ্বাস করি মাস্টার না হলে ছাত্র হয় না, স্কুল না হলে ছাত্র যাবে কোথায়? একা একা কেউ MA পাস করতে পারে না স্কুল বা মাস্টার না হলে। আমি তো এটা বিশ্বাসী। আমি তো বিশ্বাসী শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত, আমি সব কিছুতে বিশ্বাসী, এবং হাকিকত পর্যন্ত আমি যেতে চাই। ডক্টরেট ডিগ্রি নিতে চাই ইসলামে। কি কয় এরা? কি করবে এরা? কি বুঝে ইসলামে? স্যার, আমরা দেখেছি যে এই আরেকটা বিষয় একটু আমরা বলবো যে আপনি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেন যে এই দেশে আসলে মূল সংখ্যাগরিষ্ঠ
কারা? জামায়াত ইসলামী তারা দাবি করে তাদের লাখ লাখ কর্মী সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে, তো আসলে সংখ্যাগরিষ্ঠ কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত সুফিবাদী কে সংখ্যাগরিষ্ঠ জানি না, কিন্তু আল্লাহ নিজেই বলছে, দিনের নবী বলছে 72 কাতার হবে, এক কাতারই বেহেশতে যাবে। আমি কে সংখ্যাগরিষ্ঠ, আমার দৃষ্টিতে এটা তো তরিকা। আমি তো কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত সবটাতে বিশ্বাস করি, এটা তারাও বিশ্বাস করে। আমি এটা হলো আমার তরিকা। এর আগে কিছু বক্তব্যে আপনি বলেছিলেন যে ফুলতলি সোনাকান্দা হ্যাঁ, দরবারের নাকি এক দরবারেই অনেক অবশ্যই ফুলতলি পীর সাহেবের এই জানা যায় যে লোক হয়েছে, সারা জামাত মিললেও তো অত লোক নাই। আমি তো কথাটা এখনো বলি, শুধু ফুলতলি পীর সাহেবের মানে একটা দরবারের না, একটা দরবারের কথা বললাম। যাক না, কত লাখ মুরিদ আছে দেখুক গিয়া। জামাত যে এখানে যে বিএনপি যে জামাতকে এত কেয়ার করে, বিএনপির নেতারা, জামাত তো লিমিটেড একটা ক্যাডার ভিত্তিক পার্টি, ওই প্রত্যেক শুক্রবারে একটা মিছিল বাইর করে, এর চেয়ে 10টা মানুষ বাড়েও না কমেও না। আমি তো এদেরকে চিনি, এরা কারা, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। এরা হইলো একটা লিমিটেড পার্টি, লিমিটেড পপুলেশনের পার্টি। কারা? ওই যারা মাদ্রাসায় পড়া বেশিরভাগ ছেলে পেলে, হ্যাঁ, যারা বিদেশি টাকা ফেতনা করে আনে বা করে আইনে এখানে টাকা জমায়, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, যারা এই দেশটাকে মুক্তিযুদ্ধ স্বীকার করে না, বাংলাদেশকে স্বীকার করে না, এটাকে অন্ধকারের দিকে নিতে চায়, এইটা একদল লোক জমা হয়েছে। এদের সংখ্যাটা তো কম না, এটা বাংলাদেশে 31% ছিল মুক্তিযুদ্ধের সময়। জনাব ফজলুর রহমান, আপনার কাছে আমরা আরেকটি বিষয় একটু জানবো, যেটি নিয়ে খুব আলোচনা হয়েছে, যে আপনি তো মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় মুক্তিযোদ্ধাদের অসম্মানের নানা অভিযোগ উঠেছে, তো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা, এবং সেই সময় মুক্তিযোদ্ধাদের অসম্মানটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যে এটা আসলে কতটুকু ঠিক ছিল বা বেঠিক ছিল? দেখেন, ইউনূস সাহেব হইল সব এই যে গডফাদার, সমস্ত অপকর্মের বাংলাদেশে গডফাদার হইল ইউনূস সাহেব। অথচ উনি কিন্তু নোবেল লরিয়েট। উনি যখন ক্ষমতায় আসছে, আমি বলছি 10টা প্রধানমন্ত্রী মিলিয়া তার সমান উঁচু হবে না। আমি এখন তৌবা করছি। ইউনূস সাহেব যে কি সংস্কৃতি আনার জন্য, অপরাজনীতি আনার জন্য, অপকর্ম আনার জন্য এই দেশটাকে, বাংলাদেশটাকে ধ্বংস করতে এসেছিলেন, সেইটা উনি করে গেছেন। এবং ইউনূস সাহেব 18 মাসে যে ক্ষতি করে গেছে, 18 বছরেও সেই ক্ষতি পূরণ হবে না। আমি আমার দলের কাছ থেকে আশা করি, নেতার কাছ থেকে আশা করি, দেশটাকে অন্তত আধুনিকতার পথে, গণতন্ত্রের পথে, শহীদ জিয়া যে রাষ্ট্রপতি ছিলেন, যে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের আহ্বান করেছিলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, এবং শহীদ জিয়া যিনি বীরত্তম উপাধিতে ব্রিগেডিয়ার কমান্ডার শহীদ জিয়া, সেই শহীদ জিয়ার পথে দেশটা চলুক, এটা আমি চাই। এবং তারেক রহমান সেই পথে চলুক। এদেরকে ক্ষমা করা না, এদেরকে করুণা করা। গোলাম আজমকে শহীদ জিয়াউর রহমানের সময় দেশে আসছে, করুণা করছে, কিন্তু তাদেরকে মাথার উপরে উঠে নাচতে দেয় নাই। কারণ আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি বলি, যদি মুক্তিযুদ্ধ না থাকে বাংলাদেশ থাকবে না, আর বাংলাদেশ থাকলে মুক্তিযুদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে তাদের নিয়ে শোক প্রস্তাব আনা হয়েছিল, এই বিষয়ে ঠিক এই ব্যাপারে আমি বিরোধিতা করছি, দেখছেন আপনারা। আমি খুব ক্লিয়ারলি বলছি যে এই ইতিহাসে কলঙ্ক থাকবে। মুক্তিযুদ্ধ বিরোধীদের ব্যাপারে বা যুদ্ধাপরাধীদের ব্যাপারে যা যে প্রস্তাব পাস হয়েছে, শোক প্রস্তাব, এই ব্যাপারে সংসদীয় ইতিহাসে মানে কলঙ্ক থাকবে। কথাটা আমার বক্তৃতাটা আপনারা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার বাড়ির সামনে মিছিল মিটিং করা হয়েছে এবং আপনাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি সেই সময় আপনি বলেছেন নিরাপত্তাহীনতায় ভুগতেন। তো এটা আপনি সেই সময় আসলে কিভাবে ডিল করেছেন? আমি এই ব্যাপারটাতে কেউ আমাকে, অনেকেই আমার জন্য হয়তো বা দোয়া করছে, লাখ এলাকার মানুষ, আল্লাহ আমাকে বাঁচায় রাখুক, কিন্তু আমি ধন্যবাদ দিব প্রথমে রমনা থানা বা পুলিশ, তাদেরকে। তারা 5 মিনিটের মধ্যে আমার বাসার সামনে আসছে, না হলে আমার বাসার উপরে তারা উঠতো 5 মিনিট, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আর্মি আসছে। এটা হলো আমার ব্যক্তিগত সেফটির ব্যাপার। আমার মেরে ফেললো, আমি আমার অবস্থান থেকে সরতাম না, কিন্তু সেদিন আমাকে হয়তো বা মেরে ফেলতো, কিন্তু আমার পক্ষে আইসা দাঁড়াইছে পরবর্তী সময়ে এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধের মুক্তিকামী মানুষ আমার পক্ষে দাঁড়াইছে। এই কারণে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আছে। আর এই যে মব করে যা করছে, এটা তো ইউনূস সাহেবের সৃষ্টি,
এবং মবের যদি বিচার বিএনপি না করে, বিএনপি সরকার না করে, যারা মব করে মানুষকে করছে, সমস্ত মানে স্কাল্পচারগুলো ভাঙছে, বীর শ্রেষ্ঠদের স্কাল্পচারগুলো ভাঙ্গিয়া ড্রেনে ফেলাইয়া পারাইছে, এই বিচার যদি এই সরকার না করতে পারে তাইলে আমাদের ব্যাপারে কথা থাইকা যাবে। মহান জাতীয় সংসদে আপনি একটা বক্তব্যে, প্রথম অধিবেশনে একটা বক্তব্যে বলেছিলেন যে জামায়াত ইসলামীর রাজনীতি করা মুক্তিযোদ্ধা কখনো জামায়াত ইসলামীর রাজনীতি করতে পারে না। তো এর সপক্ষে আপনার যুক্তি কি, যে একজন মুক্তিযোদ্ধা কখনো জামায়াত ইসলামীর রাজনীতি কেন করতে পারে না? আমি এই কথাটা বলছি, একজন মুক্তিযোদ্ধা জামাতের রাজনীতি করলে এক নম্বর অপরাধ, আর যদি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত করে সেটা ডাবল অপরাধ। কথাটা আমি এই কথাটা বলছিলাম। এখনো আমি এটাতে স্টিক করি এই কারণে, আপনার বাবাকে বা আমার বাবাকে যদি আলবদরে মেরে থাকে, জামাত যদি আমার বাবাকে মেরে দেখে, তাদের পার্টিটা যদি আমি করি, তাহলে আমার বাবার রক্তের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করলাম কিনা? তো বিশ্বাসঘাতক যারা যারা মুক্তিযোদ্ধা পরিবার বলে এবং জামাত করে, তো বিশ্বাসঘাতক, বাবাদের রক্তের সাথে, পূর্বপুরুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। এই কারণে আমি বলছি, এখন তার কথা বলে না, বলুক না, দেখি যুক্তি দেওয়া বুঝাক। শুধু বলছে হ্যাঁ আমি কোন দল করবো, তাকে কি জিজ্ঞাসা করবো? ওনাকে জিজ্ঞাসা করতে হবে, এটা তো আর যুক্তি হইল না। উনি যুক্তি দেওয়া বুঝাক যে আমি মুক্তিযোদ্ধার সন্তান হইলেও আমি জামাত করতে পারি, এটা বুঝাক না, উনি যুক্তি দেবো আমি শহীদের সন্তান। এর আগে তথা ইন্টারিম গভর্নমেন্টের সময় জুলাই আন্দোলনের একটা ভূমিকা, জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটা বক্তব্য নিয়ে এবং জুলাই আন্দোলনে আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল এবং আপনার নাম ব্যঙ্গ করে নানা ধরনের স্লোগান দিতে দেখেছি আমরা কয়েকটি রাজনৈতিক দলের কর্মী এবং অরাজনৈতিক বিভিন্ন জুলাই কেন্দ্রিক সংগঠনে। তো এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান, যে আসলেই কি আপনি জুলাইকে ব্যঙ্গ করেছিলেন কিনা, বা জুলাই আপনার ভূমিকা কেমন ছিল? দেখেন, আমি কতবার বলছি কথাগুলা, কতদিন থাকবে ইতিহাস আমি জানি না। আমি বলছি জুলাই আন্দোলনের দুইটা রূপ। একটা হলো বিএনপি আন্দোলনটা সৃষ্টি করছে 15 বছরে, জমি বিএনপির, বীজ ফেলছে বিএনপি, চারা তুলছে বিএনপি, তারপরে ধান ফলাইছে বিএনপি। পরবর্তী সময়ে 5ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমরা সবাই মিলে যেটাকে জুলাই আন্দোলন বলা হয়, এখানে সবারই ছিল, অংশীদারিত্ব ছিল। আর জুলাইয়ের পিছনে যে কালো শক্তি ছিল জামাতের নেতৃত্বে, এবং এই ছেলেগুলা হইল এই পৃথিবীর, আমার মনে হয় এই ধরনের বেয়াদ্দব, বেত্তুমিজ, এই ধরনের দুষ্ট ছেলেপেলে এবং লোভী এবং স্বাধীনতা বিরোধী শক্তি। আমি এদের পূর্বপুরুষের রক্ত খুঁজে দেখতে চাই, এদের ভিতরে স্বাধীনতার রক্ত কতটুকু আছে। এই ছেলেগুলাকে সামনে আইনে এদেরকে দরবেশ বানায় বা আউলিয়া বানায় যেভাবে দেখাইছে জামাত, আজকে প্রতিষ্ঠিত হতেছে, এরাই বাংলাদেশের সবচেয়ে বড় টাকার ডাকা। কোন ছেলেগুলো জুলাইয়ের যারা সমন্বয়ক ছিলেন, যে আমি সেই কথাগুলো, এদের নাম বলতে আমার এখন খারাপ লাগে। ধরেন আমি নাসির উদ্দিনের নাম বললে গিয়ে এখন আমার কুলি করতে হইব, কেন বলবো আমি এইসব নাম? এম বলতে, এরা তো আমার সন্তানের সমান। এইসব ছেলেদের মতো বিয়ে দেয়া যত শব্দ আছে সবগুলো এদের ব্যাপারে, বেত্তমিজ, বেয়াদ্দব, বেতাসির, সব এদের ব্যাপারে প্রযোজ্য। আমি জানি না আমার সরকার তাদেরকে করে করে যদি করে দেয়, সাপকে খুব হাস্যা বিদায় করে দেওয়াটা কিন্তু ঠিক না। আপনি তার বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ করতেই হবে, এছাড়া উপায় নেই। এই দেশে একটা যুদ্ধ হবে, রাজনৈতিক যুদ্ধ, এবং সেই যুদ্ধে এক পক্ষ রেডি, তার নাম হলো জামাত। আরেকটা পক্ষ বিএনপি কিনা আমি জানি না, যে মুক্তিযুদ্ধের পক্ষে। জামাত হলে মুক্তিযুদ্ধের বিপক্ষে। এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কোনটা আসবে, এটা বিএনপি সরকারের অবস্থানের উপরে বা বিএনপি দলের অবস্থানের উপর নির্ভর করবে। এই কথা বললেন যে যারা সমন্বয়ক ছিল তাদেরকে নিয়ে এটা বললেন, কিন্তু দেশের এখনো মানুষ একটা অংশ তাদেরকে বলছে যে তাদের মাধ্যমে এই নতুন যে জুলাইয়ের 24-এর আন্দোলন সংগঠিত হলো এবং নতুন দেশ হলো, কিন্তু তারপরে আপনি তাদের উপর খুব কত মানুষ তওবা করতেছে আর নাউজুবিল্লাহ করতেছে, দেখছেন। এবং যাক না, রাস্তা দিয়ে পুলিশের গার্ড ছাড়া ফ্রিলি কোথাও গিয়ে হাঁটুক তো দেখে, এরা ফ্রিলি হাঁটে। যে ইউনূস সাহেব, যে মহামানব আমরা বলছিলাম, বাঙালির শ্রেষ্ঠ সন্তান, ইউনূস সাহেব এসে রাস্তা দিয়ে আগে যেমন তার নিজের কেসের সময় এসে হাঁটতো হাসিনা বিরুদ্ধে, তখন তো হাসিনার ক্ষমতা ছিল, তখন তো ইউনূস সাহেব বাপ কাবেটার মতো ফুলায় হাইকোর্টে আসতো, লেবার কোর্টে যাইতো। এখন ইউনূস সাহেব রাস্তা দিয়ে হাঁটুকতো। আপনি সবটা সময়কে একরকম, মানুষ তো তখন হাসিনাকে তাড়ানোর জন্য। আমি নিজে বলছি যে হাসিনা যা কাজরাইল আসুক তাতেও আমি রাজি। আমি নিজে বলছি
আজকে চিন্তা করে দেখছি যে শেখ হাসিনার সরকারের ভুলটা অনেক বেশি ছিল। 3টা নির্বাচন দেয় নাই, লুটপাট এবং হাইব্রিডদেরকে দিয়ে নেতৃত্ব করানো, আমাদের মতো মানুষকে বছরের পর বছর যাইতে না দেওয়া, লাখ লাখ কর্মীর নামে মামলা, হাজার হাজার কর্মীকে জেলখানায় নেওয়া, দেশনেত্রী খালেদা জিয়ার মতো একজন ব্যক্তিকে 10 বছরের জেল দিয়ে বিদেশে যাইতে না দেওয়া, তারেক রহমানকে 18 বছর যাবৎ বিদেশে রাখা, এই সব কিছু মিলিয়ে চাইছিলাম শেখ হাসিনা যাক। তার জন্য তো সব কিছু করছি, এদেরকেও বলছি, কিন্তু এদেরকে তো সেদিন চিনা যায় নাই। এদেরকে তো দে হ্যাভ বিন মেড বাই দ্য ব্ল্যাক ফোর্স, জামাত, কালো শক্তি জামাত এদেরকে বহুদিন অকরে সৃষ্টি করছে। আমি এক সময় বলছিলাম, যখন সবাই বলতো না এরা তো স্বাধীনতার পক্ষের ছেলে, আমি বলছিলাম এরাই হলো জামাতের সন্তান, এবং এটা প্রমাণিত হবে। পরে দেখা গেছে হ্যাঁ, জামাতের ভোটেই সাথে, এখনো জামাতের সাথেই তারা আছে। কিন্তু তাদের মাধ্যমে একটি নতুন দল গড়ে উঠেছে এনসিপি। এটা নতুন দল না, এটা জামাতের এক্সটেনশন। আপনি কি মনে করেন দলটি কি এটা জামাতের এক্সটেন্ডেড পার্টি। এটা জামাতের বর্ধিত একটা দল দাঁড়া করায় রাখছে। এগুলা জামাত, এই যে এবি পার্টি, এটা হলো জামাত, এরা সবই হলো জামাত, কিন্তু জামাত বিভিন্ন ভাবে এটাকে বিভিন্ন নাম দিয়ে দাঁড় করায় রাখছে। এটা কি দীর্ঘমেয়াদী এই এনসিপি রাজনৈতিক দলটি স্টে করবে কিনা? না, প্রশ্নই আসে না। যেদিন মুক্তিযুদ্ধের শেষ খেলা শুরু হবে, শেষ খেলা, সেদিন বাংলাদেশ 2 ভাগে ভাগ হবে, এবং আমি বলছি যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযুদ্ধ জিতবে। আমি কথাটা বলছি পার্লামেন্টে, এখনো বললাম। এই দেশে মুক্তির যুদ্ধের পক্ষে একটা শক্তি থাকবে যার সংখ্যা থাকবে 90 থেকে 95%, আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা শক্তি থাকবে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তারা এখানে খেলতে যাবে, মেইনলি পাকিস্তান এবং আরেকটা দেশ আছে। গত কয়েকদিন আগে আপনি মুক্তিযোদ্ধা কিনা, আপনার সংসদের প্রথম অধিবেশনের বক্তব্যের পর আপনি মুক্তিযোদ্ধা কিনা সেই প্রশ্ন তোলা হয়, এবং আপনি মুক্তিযুদ্ধ করেছেন কিনা, প্রকৃতার্থে আপনি আসলে জাতীয়তাবাদী বিশ্বাসী কিনা, এটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কি বলতে চান? না, আমার নাম ফজলুর রহমান কিনা এটাও তো তোলা হইতে পারে। আমি উকালতি পাস করছি কিনা, ওইগুলা হইলো মানে যখন আপনার বলা হয়েছে যে আপনি কখনো মুক্তিযুদ্ধ করেননি, রাইফেল হাতে নেননি, এটা এমন কথা বলা হয়েছে। বলো, আমি রাজাকাররা কেমনে জানবে আমি মুক্তিযোদ্ধা কিনা? হ্যাঁ, যে রাজাকাররা আমার হাতে ধরা পড়ছে, যাদেরকে আমি কুত্তার মতো করছি ব্যবহার, এরা বুঝবে আমি যে যুদ্ধ করছি সেই যুদ্ধের স্থানগুলো যে আমি বলে দেন। যান জাফলং তামাবিলে, এখন মীর শৌকত আলী জীবিত নাই, তার অনেকেই, যে ক্যাপ্টেন মুতালিব যে যিনি সুনামগঞ্জ দখল করে তার কাছে যান, মেজর গনির কাছে যান। আমরা যুদ্ধ করছি না, আমি তো তারাইল থানা দখল করছি, আমি করিমগঞ্জ দখল করছি, আমি গচিয়াটাও করছি। কি কয় সব কথা? এগুলা বাদ দেন, এগুলো আমি এই পরিচয়। আপনি তো মুজিব বাহিনীর প্রধান ছিলেন আপনার। হ্যাঁ, এইটা বলেন, আমি মুক্তিযোদ্ধা ছিলাম না মুজিব বাহিনী ছিলাম, এইটা বলেন। এইটা আমি স্বীকার করব। আমি প্রথম মুক্তিযোদ্ধা হিসাবে ভিতরে যে আমি অর্গানাইজেশন করছিলাম এবং নিজে ট্রেনিং নিছিলাম 12ই মার্চ 1971 সন থেকে, আমি 26শে মার্চের জন্য কিন্তু অপেক্ষা করি নাই। সেই ট্রেনিং নিয়ে আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করে বিভিন্ন থানা আমিও করছি। আর তারপরে আমি আগস্ট মাসের 28শে আগস্ট আমি যুদ্ধে গেছি, এই ট্রেনিংয়ে গেছি দেরাদুন। এর আগে যুদ্ধ করে গেছি, তামাবিল জাফলংয়ের যুদ্ধ এর আগে করছি, তারেলের যুদ্ধ এর আগে করছি, ইটনার যুদ্ধ এর আগে করছি। আর আমি 28শে আগস্ট গেছি দেরাদুন, 5 সপ্তাহ ট্রেনিং দিছি। হাসানুল হক কিনু আজকে ফাঁসির মঞ্চে আছে, উনি ছিলেন মূল কমান্ডার। এ নুরুল আম্বিয়া আছেন, আম্বিয়া ভাই আছেন, মাহবুল হক ছিল, ওই কালীগঞ্জের এমপি আখতারুজ্জামান ছিল, ছোট্ট ফার্স্ট ইয়ারে পড়তো, আমি তো নেমে ফাইনাল ইয়ারে পড়ি। যারা যারা ছিল তারা জানে, সেই যে মন্টু সাহেব খসরু মন্টুরা ট্রেনিং দিছে, তারা এখানে আজকের রাষ্ট্রপতি, আমরা একসাথে ট্রেনিং করছি। চুপ্পু ভাই আর আমি, আজকের রাষ্ট্রপতি, অহনের রাষ্ট্রপতি, উনি এবং আমি একই ক্যাম্পে একসাথে ট্রেনিং করছি। আপনি তো এই মুজিব বাহিনীর প্রধান ছিলেন, এবং হ্যাঁ, মুজিব বাহিনীর প্রধান ছিলাম। মুক্তিযোদ্ধা, আপনি মুক্তিযোদ্ধা কিনা এটা নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়, সেইভাবেই ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তুলছে নতুন বাংলাদেশে। তো মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অভিমত কি শেখ মুজিবুর রহমানকে নিয়ে? আপনি কি বলতে চান যে আসলে এগুলো যে বলছেন এর সপক্ষে তাদের যুক্তি আছে কিনা বা কোনো দলিল আছে কিনা? এগুলা আমি বলবো না, শুধু এই কথাটাই বলবো,
মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কেউ কোনোদিন ছাড়াইতে পারবে না। মুক্তিযুদ্ধ না, স্বাধীনতা সংগ্রামের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কেউ ছাড়াইতে পারবে না। এটা কেউ ছাড়াইতে পারবে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আসসালামু আলাইকুম প্রথম দিছে পাকিস্তানের যে তোমাদের সাথে তুমিও ভালো থাকো আমিও ভালো থাকি বলছে। আর এটা কাজে পরিণত এটার মূল নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাইনাল খেলার ক্যাপ্টেন। আর জিয়াউর রহমান সাহেব ছিলেন এখানে নতুন প্লেয়ার, উঠেই সেঞ্চুরি মেরে দিছে। আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে নিজের নামে, পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে বঙ্গবন্ধু সে সময় তাকে গ্রেট লিডার আখ্যা দিয়েছেন। অবশ্যই গ্রেট লিডার। তার বইটা, তার লেখাটা পড়েন না? হ্যাঁ, তার লেখাটা আছে না বিচিত্রতে, যে লেখাটা ছিল, উনি নিজে লিখে গেছে। আমি তো ওনার লেখাটাই সবাইকে পড়তে বলি, আমি তো বলি না। আমি বলি যে খালি জিয়াউর রহমান না, খালেদ মুশাররফ শ্রেষ্ঠ বীর, হায়দার, কর্নেল হায়দার শ্রেষ্ঠ, এই যে রফিকুল ইসলাম বীরুত্তম, উসমানী সাহেব তো সবার নেতা, প্রধান সেনাপতি। কি কয় কিনা, উসমানী সাহেব তো প্রধান সেনাপতি, ওনার নামটা তো আমি বারবার বলি না। উসমানী সাহেব, প্রধান সেনাপতি সৈয়দ নজরুল তাজউদ্দিন, এই তিনটা লোক, দে আর দ্য গাইড, মেইন গাইড অফ লিবারেশন ওয়ার। আর যোদ্ধা মাঠে 1 নম্বর সেক্টর প্রথমে জিয়াউর রহমান, উনি যখন ব্রিগেড কমান্ডার হইল তখন হলো রফিকুল ইসলাম বীরুত্তম। আপনি কি তাহলে এটা বলতে চাচ্ছেন জাতীয় 4 নেতা সহ শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অনস্বীকার্য? এটা তো আপনি বলছেন। এগুলা যারা এইটা একদিন প্রতিষ্ঠিত এবং হবে, এগুলা যারা এই বলে, এরা খুব বেশি দিন না, রিয়েল ইতিহাসটা আইসা পড়বে। সেদিন হয়তো আমি থাকবো না, আর বেশি দিন না, 60 বছর হয়ে গেছে তো, 56 বছর হয়ে গেছে। 3 জেনারেশন লাগে রিয়েল ইতিহাসটা আসতে। এই কথাটা আমি সবসময় মানুষকে বলি যে মীর জাফর ছিল 100 বছর পর্যন্ত বাঙালিরা বলতো মীর জাফর হলো দেশপ্রেমিক, সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক। কিন্তু 1857 সনে যখন সিপাহী বিপ্লব হইল, যাকে বলা হয় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, তখন মানুষ বুঝলো কিরে, ব্রিটিশই তো আমাদের প্রথম শত্রু। কাজে ব্রিটিশের হাতে যে ষড়যন্ত্র ক্ষমতা, সেই হলো বিশ্বাসঘাতক। মীর জাফরই বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই ছিল দেশপ্রেমিক। এখন কি অবস্থা? রহমান, আমরা আপনার কাছে আরেকটি বিষয় সবশেষ জানবো, এদেশে আওয়ামী রাজনীতির ভবিষ্যৎ নিয়ে, যে আওয়ামী রাজনীতি আর এই দেশে ফিরবে কিনা, বা ফিরলে কাদের মাধ্যমে ফিরবে, এটা একটু আপনারা কি দেখতেছেন জানাবেন। আপনারা কি দেখতেছেন, আপনার অভিমত জানতে চাচ্ছি। আপনারা কি দেখতেছেন, আপনারা কি দেখতেছেন আওয়ামী রাজনীতির ভবিষ্যৎ আছে কিনা? আমি আওয়ামী রাজনীতি কথাটা আমি এইভাবে বলবো না। আমি একটা রাজনৈতিক দল করি। আমি একটা কথা বলবো যে এই দেশে মুক্তিযুদ্ধের রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি, আওয়ামী লীগের হাইব্রিডদের কথা আমি বলছি না, বা লুটেরাদের কথা বলছি না, বা যারা মানুষকে হত্যা তাদের কথা বলছি না। কিন্তু এই দেশে এক সময় কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ায় যাবে। শুধু জামাত আর এইসব আমি কি বলবো, ইয়াজিদের বংশধরদেরকে মোকাবেলা করার জন্য, ইমাম হুসেনের বংশধরেরা, মীর জাফরের বংশধরকে মোকাবেলা করার জন্য সিরাজের বংশধরেরা দাঁড়ায় যাবে একদম। এবং সেইখানে আমার ধারণা, আজকে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, উনি জিয়াউর রহমানের সন্তান, উনি সেই পথে দাঁড়াবেন। বিএনপি মুক্তিযুদ্ধের পথে দাঁড়াবে। আমি খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি, বিএনপি মুক্তিযুদ্ধের পথে দাঁড়াবে। যেমন করে ইলেকশনের আগে বিএনপি সবাই মিলিয়া কইছে যে আমরা মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের পার্টি, আমরা বিএনপি, আর ওরা হলো রাজাকার। এইটা বইলা কিন্তু ভোটটা পাইতে হয়েছে। এবং সেই কারণে কিন্তু 60 লক্ষ থেকে 64 লক্ষ ভোট বিএনপি এমনিই পাইছে। সেই ভোটটা হলো একটা কমিউনিটির ভোট, ধর্মীয় কমিউনিটির ভোট, কথাটা বলে দিলাম। এবং বিএনপিকে এই জায়গায় দাঁড়াইলেই রাজনীতি আছে। এ হলো কথাটা। যুদ্ধাপরাধীদের বিচার আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এবং বিএনপি সরকার এটা কন্টিনিউ করবে কিনা, বা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এরকম সোচ্চার থাকবে কিনা একটু জানাবেন। এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। যুদ্ধ অপরাধীদের বিচার, যেমন বঙ্গবন্ধু এক সময় অনেককেই মাফ করে দিয়েছিল, যদি সবাইকে করে না, অনেককেই মাফ করে দিয়েছিল। এবং বঙ্গবন্ধু যে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করছিল, ওই চিকন আলী ছাড়া আর কাউকে ফাঁসি দিয়েছে বলে আমার জানা নাই, রাজাকার চিকন আলী।
হ্যাঁ, এইটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। বঙ্গবন্ধু থাকলে হয়তো বা এই পথে নাও যেতে পারতেন, কিন্তু এদের অত্যাচারে শেখ হাসিনা যে পথে গেছে, অনেকে বলবে যে বিচার ঠিক হয় নাই, অনেকে বলবে সেই পথে আমি যাইতে চাই না। কিন্তু বিএনপি হলো লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটা একটা প্ল্যাটফর্ম। এটা এত কঠিন সিদ্ধান্তে যাবেও না, যাওয়া ঠিকও হবে না। সবশেষ আপনার কাছে জানবো যে বিএনপি সরকার এখন পর্যন্ত কতটুকু সফল এবং সঠিক ট্র্যাকে আছেন কিনা বিএনপি সরকার? 3 মাসের একটা শিশু যে এখনো হাঁটতেই পারে নাই, হামাগুড়িও দিতে পারে নাই, মায়ের কুলে আছে, সঠিক ট্র্যাকে তাকে একটা সময় তো দিতে হবে, মিনিমাম 1 ইয়ার সময়ের পর এটা মূল্যায়ন হবে। তবে মর্নিং শোজ দ্য ডে, আমি পার্লামেন্টে প্রথম বলছি কথাটা, তারেক রহমানের যে সকালটা এটা খুব শুভ উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে। তার আচার আচরণ, চলাফেরা, কথা বলা, তার ভাবভঙ্গি, আমি যতই আছে কঠিনভাবে বলি, আমার মনে অনেক বেশিও আছে, যেহেতু আমি মুক্তিযোদ্ধা ছিলাম এবং আমার উপরে আক্রমণটা খুব বেশি। উনাকে যে ভাষায় ইউজ করা হয় একজন প্রধানমন্ত্রীর ব্যাপারে, ব্যক্তিগত যে কুৎসিত ভাষা ব্যবহার করা হয় আমার ব্যাপারে, যদি আমি প্রধানমন্ত্রী হইতাম আমার ব্যাপারে হয়তো আমি টলারেট নাও করতে পারতাম। আমি তার টলারেন্সটাও দেখি এই বয়সে, এবং আমি বিশ্বাস করি শহীদ জিয়ার সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপুসীর নেত্রীর সন্তান, উনি দেশটাকে ভালো চালাবেন, এটা হলো আমার ধারণা। আমরা সবশেষ একেবারেই শেষ পর্যায়ে একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব। আমরা দেখলাম ঈদের আগে আপনার বাড়িতে গানের আসর বসেছেন, তো আপনি প্রচন্ড সংস্কৃতি মনা মানুষ, এটা কি চান যে এই সংস্কৃতি আরো প্রচার প্রসার হওয়া দরকার এবং সব জায়গায় ছড়িয়ে যাওয়া দরকার? এটা কিভাবে দেখেন যে আপনি দেখলাম গান গাচ্ছেন, শুনছেন, এটা আসলে কোন অনুভূতি থেকে? আমাকে একটু সময় দিতে হবে। সংস্কৃতিটা শুধু গান না, বা গানটাই শুধু সংস্কৃতি না, সংস্কৃতি ব্যাপক। সে সংস্কৃতি কিন্তু যত ইতিহাস থেকে ধরে, সাহিত্য থেকে ধরে, গান থেকে ধরে, যত কিছু আছে, আচরণ থেকে, বিহেভিয়ার থেকে ধরে একটা জাতির, এটা সবটাই সংস্কৃতির মধ্যে পড়ে। গানটা হলো তার একটা অংশ। আমি গান ভালোবাসি, আর আমি যেহেতু হাওড় অঞ্চলে জন্মগ্রহণ করছি, আমি বাউল ভালোবাসি, পল্লীগীতি ভালোবাসি, ভাওয়াইয়া ভালোবাসি, হ্যাঁ, বাটিয়ালি ভালোবাসি, আমি ভালোবাসি। এবং আমার এলাকাতেই জন্মগ্রহণ করছে, ধরেন প্রথম একদম শীতলংসার থেকে দৌড়িয়া, হ্যাঁ, শাহনুর থেকে দৌড়িয়া, রাধারমন থেকে দৌড়িয়া, হাসন রাজা, রশিদ উদ্দিন, উকিল মুন্সি, হ্যাঁ, জালাল খান, এই যে কিছুদিন আগে মারা গেছে তার নাম সুনীল কর্মকার, আলাউদ্দিন, আবেদ আলী, আমার এলাকাতে অখিল ঠাকুর, এইরকম ধরনের একটা অঞ্চলে আমি জন্মগ্রহণ করছি। এই যে জেডাগাঁওর ঠাকুর, অমিয় ঠাকুর, এরা জন্মগ্রহণ করছে বাউল, এবং ওকে গানকে তারা এমন জায়গাতে নিয়ে গেছে, আর কুমসা, এরা এমন জায়গাতে নিয়ে গেছে, বাউল ছাড়া তো ধর্ম হবে না, ধর্ম ছাড়া বাউল হবে না। বাউল হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ককে অনেক কাছাকাছি আনে, মানুষের প্রেমকে অনেক কাছাকাছি আনে, মানুষের মনকে অনেক উদার করে, সেইটার নাম হলো বাউল। হাওড় অঞ্চলে গেলে বাউল না হয়তো উপায় নেই। যে দক্ষিণ থেকে যে বাতাস আসে, এই যে 20 মাইল দূর থেকে ঢেউয়ের মধ্য দিয়ে বাতাস আসতেছে, আর সেই বাতাসের সামনে বসে বলতে লিলুয়া বাতাসে প্রাণ না জুড়ায় না জুড়ায় রে, হ্যাঁ, নিষেধ করি ওরে হাওয়া লাগিস না মুরগায়, এই গানটা এইগুলা শুনেন নাই? এইরকম পুবালি বাতাসে বাদাম দেখে চায়া থাকি আমার নিকেও আসে রে। আপনি ওই এলাকায় জন্মগ্রহণ করলে গান তো আসবেই। আর রাধারমণের গানটা হইল মঙ্গল কাব্যের গান। ওই যে দ্রাপর যুগে যে রাধাকৃষ্ণের প্রেম ছিল, সেই রাধাকৃষ্ণের প্রেমকে আমাদের দ্রাপর যুগের না, হ্যাঁ, কলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ, যাকে নিমাই বলা হয়, তিনি নিয়ে আসলেন। এবং শ্রী গৌরাঙ্গের শিষ্যরা যারা এই দেশে রাধাকৃষ্ণের প্রেমকে মহিমান্বিত করছে, তার মধ্যে একজন হইল রাধারমণ দত্ত। সেই রাধারমণ দত্তর এই গান হইল, কত গান আছে, হ্যাঁ, আপনি যদি শুনেন তাহলে তো আপনার আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রয়েছ ঘুমাইয়া। রাধারমণ দত্তের সেদিন জন্মদিন ছিল 26 এপ্রিল। রাধারমণ দত্তের ওই দিন আমার বাসায়, আমি বললাম রাধারমণ দত্তের জন্মদিনে আমি বাটির ছেলে একটু গান জোড়া, ওরা গান গাইতেছিল, ওদেরকে আমি ইতিহাসটা বলতেছিলাম যে সুনামগঞ্জ হলো গানের জায়গা, সিলেট হলো গানের জায়গা, বিদিতলাল দাস, এগুলো, হ্যাঁ, এগুলো আপনার কল্পনা করতে পারবেন না। তো এগুলো হলো গানের জায়গা। গান মানে কি?
বাউলের সেই একজন ট্রাক ড্রাইভার গান বানতেছে, গান রচনা করতেছে, গিয়াসউদ্দিন তার নাম, মরিলে কান্দিস না আমার দায়ের দাদু ধন, একজন ট্রাক ড্রাইভার। জি, আমরা এখান থেকে একটু আরেকটু জানবো যে আপনি এই সংস্কৃতিকে এভাবে লালন করার মাধ্যমে এর আগে আপনার উপর হ্যাঁ, আমি যেদিন থেকে আমি সাংঘাতিক ভাবে যখন একদম আত্মিকভাবে যখন আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের পথে যাব, সেদিন আমার মুখে কিন্তু সেই উকিল মুন্সির গান থাকবে, লালনের গান থাকবে, শাহ আব্দুল করিমের গান থাকবে, সেই লালন শাহর গান থাকবে, রাধারমণের গান থাকবে, হাসন রাজার লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার, কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালানা আমার। এই জায়গা থেকে আপনার উপর ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছিল যে আপনি বলেছিলেন আমি হিন্দু নই, মুসলমান না, এটা একটা গানের কলি দিয়ে আপনি বুঝিয়েছিলেন এর আগে। আমি এখনো বলি, যারা এইগুলা বলে বলুক গিয়া, এটা মোহাম্মদ রফির একটা গান, বিখ্যাত মোহাম্মদ রফির, এবং এটা আমি বিশ্বাস করি। সেই বিশ্বাসটা হলো হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কে औलाद হি ইনসান বনেগা। আমার ধর্ম তো আসবে পরে, আমি প্রথমে মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি, আমি মানুষের সন্তান মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি। যেহেতু আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমি মুসলমান। যেহেতু আরেকজন হিন্দু ঘরে জন্মগ্রহণ করছে, সে হিন্দু। প্রথমে তো আমি মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি। এই কথাগুলোই কিন্তু নজরুল, ইকবাল তারাও কি বলে, এইগুলা প্রতিষ্ঠিত হবে রাজাকারের বাচ্চারা এই দেশে। এই দেশে হাত জোর করে বাঁচতে হবে, যদি বাঁচতে হয় মাথা নিচু করে সবকিছু মাইনে বাঁচতে হবে, যে প্রথমে এই দেশে মানুষের ছেলে মানুষ হয়, তারপরে আমি মুসলমানের ছেলে মুসলমান, আর একজন হিন্দুর ছেলে হিন্দু হই। মানুষ জন্মের মধ্যে কোনো ডিফারেন্স নাই। একজন মুসলমান যেভাবে তার সন্তানকে জন্ম দেয় তার স্ত্রীর গর্ভে, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও কিন্তু সেইভাবেই জন্ম দেয়। এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানব জন্ম, মানব জন্মের পরে যখন আমি, আমার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন, আমি আবুল হোসেনের ঘরে জন্মগ্রহণ করছি, আমার নাম হয়েছে ফজলুর রহমান। আরেকজন যখন সুভাষের ঘরে জন্মগ্রহণ করছে, তার নাম হয়েছে রণজিৎ। এতে কি হয়েছে তার ধর্ম সে করবে, আমার ধর্ম আমি করব। ওইখানে আমাকে নেওয়া যাবে না, ওই জায়গাতে আমাকে নেওয়া যাবে না। যে জায়গায় গেলে ধর্মের নামে সাম্প্রদায়িকতা, ধর্মের নামে জঙ্গিবাদ, হ্যাঁ, ধর্মের নামে বলৎকার, এইগুলো আমাকে নেওয়া যাবে না ওখানে। আমি মানুষের ঘরের মানুষ, আমি ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমি আল্লাহ রসুল মানি, আমি কোরআন মানি, আমি প্রথমেই বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সেই মানুষ। আপনার যে এই বিষয়গুলোর কারণে নামের বিকৃত করে ডাকা হয়, এই বিষয়টিকে আপনি কষ্ট পান কিনা বা কিভাবে দেখেন এটা? এখন আমার কষ্ট পাই কি পাই না, এর আগে ভাবতে হবে এইগুলা কি যারা বলে আমাকে, এরা কি মানুষ না। এখন একজন পশু কি বললো আমাকে, এতে আমি এদেরকে পশু হিসাবে দেখি, যে আমার নামটা বিকৃত করে আমি এদেরকে মনে করি এরা পশু, এরাও মানুষ। আমি এদেরকে বলি, আমি তো কারো নাম বিকৃত করি না। কত কঠিন কথা বলি, কিন্তু কারো নাম, আমি যখন জামাতের আমিরের নাম বলি তখন কিন্তু জনাব করে বলি। হ্যাঁ, জনাব ডাক্তার শফিকুর রহমান, জনাব করেই বলে, মাননীয় বিরোধী দলের নেতা, এটাই বলি। এটাই সভ্য মানুষের লক্ষণ। আর যারা আমার নামটা বিকৃত করে বলে, এদের জন্মের মধ্যে ত্রুটি আছে, এই কথাটা। অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। একটু শেষ জানবো একটু ব্যক্তিগত কৌতূহল থেকে, যে অনেকেরই প্রত্যাশা ছিল জনাব ফজলুর রহমান মন্ত্রী হবেন, এবং এই প্রত্যাশা এখনো মানুষ রাখছে যে জনাব ফজলুর রহমান মন্ত্রী হবেন। একটু জানাবেন। মানুষ সংবিধান জানে না বলে, সংবিধান হলে যিনি প্রধানমন্ত্রী হবেন, উনি যাদেরকে যোগ্য মনে করেন তাদেরকে উনি উনার মতো করে বানাবেন। কথাটা বুঝছেন না? কাজে মন্ত্রী হওয়া না হওয়াটা আমার কাছে বড় কথা না। আমার কাছে বড় কথা হলো আমার এলাকার যে ভোট দিছে মানুষ আমাকে, ওইটা হলো মানুষের প্রধান ক্রেডিট, ফার্স্ট ক্রেডিট, যে পাবলিক ভোট। বুঝতে পেরেছি। আমরা কিশোরগঞ্জ ৪, আপনার ইটনা মিঠামহীন অষ্টগ্রাম, আমরা জানি হাওর বেষ্টিত এলাকা, তো তাদের জীবনমানের উন্নয়ন এবং হাওরের পানি ব্যবস্থাপনায় আপনার কাজের অগ্রগতি কেমন? আপনি সংসদে বলেছিলেন যে যখন বৃষ্টি হচ্ছিল, যে ক্ষেত তলে যাচ্ছে পানিতে, সে সময় আপনার ঘুম হচ্ছে না, আপনি এমন কথা বলেছেন, তো সেই কাজের অগ্রগতি কতটুকু একটু জানাবেন। অগ্রগতি সরকার খুব চেষ্টা করতেছে। যেমন ধরেন আমার ইটনা মিঠামহীন অষ্টগ্রামে আমরা 16,000 কার্ড দিছি, যে 16,000 কার্ডে প্রায় প্রত্যেকেই 12,000 টাকা করে পাবে 3 মাসে। 4 মানে 3,000 টাকা চাউল এবং মিলিয়া
12,000 টাকা করে 12,000 টাকা পাবে এইরকম। তারপরে শত শত টন চাউল দেওয়া হচ্ছে, অমুক দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে, চেষ্টা করতেছি। এইটাও যথেষ্ট না। এইবার যে সর্বনাশটা হয়েছে, 5 বছর এই সর্বনাশ কৃষকরা এটা মানে কাভার করে উঠতে পারবে না যদি সারা পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থাগুলো এবং সরকার বিশেষ করে যদি ওখানে স্পেশাল নজর না দেয়। আমি চাই সমস্ত পৃথিবীর সমস্ত সাহায্য সংস্থা, হাওড় অঞ্চলের মতো এত সুন্দর এলাকা নাই। এই হাওড় অঞ্চলকে চিন্তা করে রবি ঠাকুর কিন্তু বলছিল সুন্দরী মম, ওই যে সিলেট যখন যায়, সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জোরালে তুমি, অবারিত মাঠ গগন ললাট, চুমি তব পদধূলি, ছায়া শুনি বীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি, পল্লবগ নাম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ তল দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। সরকার ইচ্ছা করলে এবং পৃথিবী ইচ্ছা করলে হাওড় অঞ্চলে যাইতে পারে। অফুরন্ত জমি আছে, অফুরন্ত ধান আছে, মাছ আছে। আমরা মাত্র 23% ধান খাই, আর 77% ধান কিন্তু হাওড় অঞ্চল থেকে বাংলাদেশের মানুষ খায়। আমরা কিন্তু মাত্র 27% মাছ খাই, আর অন্য মাছটা আমরা বাংলাদেশে সাপ্লাই করি। কাজে হাওড়টাকে বাঁচানো দরকার। সবশেষ কোশ্চেন, জনাব ফজলুর রহমান একজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি কোর্ট কন্টিনিউ করছেন কিনা, বা তিনি সংসদ সদস্য হওয়ার পরে তার কোর্ট কন্টিনিউ করা হচ্ছে কিনা একটু জানাবেন। না, আমি কোর্ট করতেছি না বলবো না, এটা ভুল হবে। পার্লামেন্ট করে যদি ঘন্টাখানেক সে দৌড়ায় আসি, কারণ ভাই বুঝেনি তো, ভাড়া বাসায় থাকি, যে আপনি যেহেন ওইটা আমার ভাড়া বাসা, ছেলেপেলেরা আছে এখনও ওইভাবেও করে না। মানে আমার আগের আমি সিনিয়র অ্যাডভোকেট, আমার যে রোজগার ছিল তো কিছুই নাই। কাজে মাঝে মধ্যে এসে যদি কিছু পাই সংসারটা একটু চালানোর চেষ্টা করি, দ্যাটস অল, আর কিছু না। কিন্তু আপনি তো সংসদ সদস্য, আপনাকে সংসার চালানো নিয়ে টেনশন? সংসদে যে টাকাটা পাওয়া যায় এটা আপনারা জানেন, এই টাকা দিয়া বাসা ভাড়া করিয়া একটা 6টা মানুষ ঢাকা শহরে একটা গাড়ি চালায় চলাটা খুব কঠিন এই বেতনে। না, এই বেতনে অনারি। তারপরে আমি খুশি এখান থেকেও। আমি কিন্তু এই যে আজকে যাই না, আমার ডাইন পকেট জানে না বাম পকেটে কত আমার গরিব কর্মী আছে, গরিব মানুষ আছে, কত মানুষকে দেই। এটা আপনি চিন্তা করতে পারবেন না। বলতে গেলে পার্লামেন্টের টাকাটা এখন পর্যন্ত আমি খাইছি বলে মনে হয় না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানব জমিনকে সময় দেওয়ার জন্য, এবং আপনার সময় পেয়ে আমরা কৃতজ্ঞ।